মাস সময়, এই 5 মাস সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার দেখা গিয়েছিল। প্রত্যেকেই কথা বলতে চাইছেন, প্রত্যেকেই সোচ্চার হচ্ছেন, প্রত্যেকে নিজেদের মধ্যে আলোচনায় বারবার এক প্রসঙ্গ টেনে আনবেন, সেটাই স্বাভাবিক। তার কারণ আমাদের রাজ্য কেন, আমাদের দেশে একটা বড় ধাক্কা লেগেছিল আরজি করের ঘটনা। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একটা কোথাও যেন আমাদের সমাজের ভিত নড়ে গিয়েছিল। এরকম হয়, এরকম হতে পারে, কে করলো, কারা করলো, কিভাবে হলো এটা, এ তো মেনে নেওয়া যাচ্ছে না। প্রত্যেকটা মানুষ, স্কুলে যারা যাচ্ছে অভিভাবকরা, তাদের মধ্যে কথা হচ্ছে। স্কুলের একটু উপরের ক্লাসে যারা পড়ে তারা নিজেদের মধ্যে কথা বলছে, বাসে, ট্রেনে, সব জায়গায় কথা হচ্ছে। ডাক্তার যাচ্ছেন চেম্বারে, সেখানে কথা হচ্ছে। চেম্বারের বাইরে পেশেন্টরা যারা বসে রয়েছেন তারা কথা বলছেন। থানায় কথা হচ্ছে, আদালতে কথা হচ্ছে, সব জায়গায় আলোচনা চলছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা চলছে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে নিয়মিতভাবে একটা বিষয় নিয়ে, জাস্টিস প্রয়োজন, বিচার প্রয়োজন। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঠিক বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না, যাতে সমাজের ভিত পর্যন্ত নড়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ কেঁপে উঠছেন ভাবতে গিয়ে যে এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে। তো সেই বিচার, সেই জাস্টিস কিভাবে হবে? বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়। প্রথম প্রক্রিয়া অবশ্যই তদন্ত। 9 তারিখে এই ঘটনা ঘটার ঠিক পরের দিনই, 9ই আগস্ট, তার ঠিক পরের দিনই একজন গ্রেপ্তার, এক সিভিক ভলেন্টিয়ার। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্ত, সিবিআই তদন্ত করে। সিবিআই তদন্ত করার পর চার্জশিট দেয়। তারপরে সেই সাক্ষ্য নেওয়ার পালা হয়। একের পর এক সাক্ষ্য গ্রহণ হয়েছে। সেই সব কিছুর পর অবশেষে সেই দিন 18ই জানুয়ারি শনিবার রায় ঘোষণা, বিচার। যে বিচারের জন্য মা বাবা অপেক্ষা করে রয়েছেন, তাদের সন্তানের সঙ্গে এই ধরনের কাজ কে বা কারা করলো তার বিচার তারা চান। ওই নিহত তরুণীর বন্ধু, কলিগ, তারা অপেক্ষা করে রয়েছেন। সারা রাজ্য, সারা দেশের মানুষ অপেক্ষা করে রয়েছেন শাস্তি, কঠোর শাস্তি। জনরায়ে বারবার প্রমাণিত হচ্ছে, মানুষ বলছেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। আর এই ফাঁসি বা এই যাবজ্জীবন, এইসব শাস্তি দেওয়ার যে প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার মধ্যে থেকে যারা খুব কাছ থেকে রয়েছেন, আইনজীবীরা, তারা কি ভাবছেন? আইনজীবীরাও শুরু থেকে বারবার এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় তাদের মতামত জানিয়েছেন। কিন্তু ওই যে জাস্টিস দিতে গেলে প্রথমে তদন্ত, তারপর বিচার, এই তদন্তের পর সেই তদন্তের সূত্রগুলো নিয়ে সওয়াল জবাব, সেই সওয়াল জবাবের পরে ভার্ডিক্ট, বিচারক তার রায় জানাবেন। তো ওই রায় জানানোর আগে একটা বড় প্রক্রিয়ার সঙ্গে আইনজীবীরাও থাকেন। আমরা জনমত জেনেছি, মানুষের কাছে বারবার জানতে চেয়েছি, সমাজের সব স্তরের মানুষের কাছে কি চাইছেন তারা, কি রায় হোক বলে তারা মনে করছেন, তাদের কি আশা বিচারকের কাছে। আমরা আইনজীবীদের কাছেও জানতে চেয়েছিলাম, বিভিন্ন আইনজীবীর কাছে জানতে চেয়েছিলাম যে আইনের দিক থেকে দেখে তাদের কি মনে হচ্ছে, কি হওয়া উচিত। আইনজীবী কল্লোল বসু তিনি বলছেন, শুধু এটুকুই আমাদের দেখার, কোনো নির্দোষ যেন শাস্তি না পান, আর কোনো দোষী যেন ছাড়া না পেয়ে যান। দেখুন, আমি চাই যে একজনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান এবং দোষী ব্যক্তির শাস্তি হয়, এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তাই হয়। এবং সে তো আর সন্তান ফিরে পাবে না, এবং গোটা ভারত কেন, গোটা পৃথিবী এই এরকম একটা মর্মান্তিক ঘটনায় যে উদ্বেলিত, সেখানে যেন মানুষের অশ্রু মোচন তো চিরকালের তো হবে না, কিন্তু মানুষ দেখবে যে আদালত আজও গণতন্ত্রের বিবেক হিসেবে কাজ করে, এবং যারা সেদিন সামিল হয়েছেন সব পক্ষ, তারা কোর্টকে যথার্থভাবে সহায়তা করেছেন। এবং এটাও আমি আশা করব যে একজনও দোষী যদি কেউ আড়াল হয়ে থাকে, তাদেরও যেন এই সত্যানুসন্ধানে আদালত ব্রতী হয়ে তাদেরকে বার করেন, এবং কঠোরতম শাস্তি হোক দোষীদের, যারা প্রমাণ হয়েছে আদালতে।
আর এই আশাবাদী হওয়ার মতো নাগরিক হিসেবে আমরা বলতে পারি এই বিচার প্রক্রিয়া আশাবাদী হতে পারি আমরা। দেখুন, আমি একটা কথা বলি, এই বিচার প্রক্রিয়া যেভাবে সংগঠিত হয়েছে ফৌজদারি, আমি তো সেখানে অংশীদার ছিলাম না, সুতরাং আমার পক্ষে এহেন মন্তব্য সমীচীন নয়। তবে আমি আদালতের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং যারা আইনজীবী ছিলেন তাদের যোগ্যতা এবং সহযোগিতায় আস্থা রাখি। আইনজীবী ফিরদৌস শামীম, তার সঙ্গে যখন আমরা কথা বলছি, তিনি একটা অদ্ভুত জায়গা তুলে ধরলেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলছেন যে প্রথম যে চার্জশিট সিবিআইয়ের, সেই চার্জশিটে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল। তো তাই যদি হয়ে থাকে, যদি বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকে, সেটা তো একজন করেনি, আরও অনেকেই করেছিল। যদি অনেকেই করে থাকে তাহলে চার্জশিটে শুধু একজনের নাম কেন, সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দেওয়া হয়নি? অর্থাৎ আইনের ফাঁকফোকরগুলো তিনি খতিয়ে দেখার চেষ্টা করছেন, তিনি বোঝার চেষ্টা করছেন যে চার্জশিট দেওয়া হয়েছে বা সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিট ধরে কিভাবে তদন্ত এগিয়েছে। এবং তিনি এটাও বলছেন যে এই তদন্ত কিভাবে হয়েছে তা প্রমাণ হয়ে যাবে এই রায় ঘোষণার মাধ্যমে। এবং তিনি এই ইঙ্গিতও দিচ্ছেন যে এই রায় যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে বৃহত্তর জায়গায়, অর্থাৎ হাইকোর্টে যাওয়ার অপশান রইল, আইনের আরও দরজা খোলা রইল, সেরকম ইঙ্গিতও দিচ্ছেন আইনজীবী ফিরদৌস শামীম। এই বিচার প্রক্রিয়া কি আশা হতো বা আশাবাদী হওয়ার মতো কোনো জায়গা রয়েছে? দেখুন, এই ঘটনাটি রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা বলেই আমার মনে হয়। যেহেতু রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনার ক্ষেত্রে, বিশেষ করে ধর্ষণ করে খুন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনায় প্রভূত, যদি সেটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা হয়। ফলে খুব স্বাভাবিকভাবেই সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনায় প্রভূত, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি প্রথম চার্জশিটটি দেখেন সিবিআই এর দেওয়া, তাহলে বুঝতে পারবেন যে সেই চার্জশিটে বলা আছে যে লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্ত থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ থাকলেও ট্রায়াল পর্বে কিন্তু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি। তাহলে প্রথম চার্জশিটে প্রথম কথা কেন এই কথা উল্লেখ করা হলো? দ্বিতীয় কথাটি হলো যে দুজন ব্যক্তি, একজন হচ্ছে অফিসার ইনচার্জ, অপরজন হচ্ছে ওই মেডিকেল কলেজের সর্বোচ্চ প্রশাসনিক কর্তা, প্রিন্সিপাল, তাকে জেলবন্দি করা হলো। একজন মানুষকে তো আর এমনি এমনি কারোর মনে হলো আর জেলবন্দি করে দিলেন, সেটা অন্য হতে পারে না। তাহলে কেন জেলবন্দি করা হয়েছিল? কেন তাকে তাদের যে রাইট সেটা কাটেল করা হয়েছিল? নিশ্চিতভাবে তার পিছনে যুক্তিসঙ্গত কারণ ছিল। তাহলে যুক্তিসঙ্গত কারণটি কি? আর এই ট্রায়াল পর্বে এতদূর সত্ত্বেও, যেখানে প্রথম চার্জশিটে উল্লেখ করা হয়েছিল লার্জার কনস্পিরেসির কথা, এভিডেন্স ট্যাম্পারের কথা, তাহলে ট্রায়াল পর্বে এলো না কেন? এই প্রশ্ন তো উঠবেই এবং এই প্রশ্নও থাকবে। এবং যাই শাস্তি হোক না কেন, খুব স্বাভাবিকভাবেই সেটা উচ্চতর আদালতের চ্যালেঞ্জ হবে। সেই প্রশ্ন নিশ্চিতভাবে সেখানে আবার এই প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। বিচার প্রক্রিয়া তো সিবিআই হতে পারে না, সিবিআই তদন্তকারী সংস্থা, বিচার প্রক্রিয়া আদালতে। সিবিআই তদন্তকারী সংস্থা হিসেবে তারা যে তদন্তের নির্যাসটুকু আদালতের সামনে রেখেছিল, সেই নির্যাস নিয়ে প্রশ্ন তো অনেকের মনেই আছে, সমভাবে আমার মনে হচ্ছে। আমরা দেখেছি যে মিডিয়া ট্রায়ালের আশঙ্কা অনেক সময় বিচারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উড়িয়ে দেন না। তারা বলেন যে এই মিডিয়ায় বিভিন্ন রকম মতবাদ বিভিন্ন মানুষ যখন দেন, তখন সেই মতামতগুলোর কোথাও একটা প্রভাব আইনজীবীদের মধ্যে পড়ে, যারা বিচার ব্যবস্থার মধ্যে রয়েছেন তাদের মধ্যে পড়ে, জনমত একটা তৈরি হয়ে যায়, যে জনমত হয়তো অনেক সময় বিচারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেন আইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অনেকেই। আমরা যখন আইনজীবী অনির্বাণ গো ঠাকুরদার সঙ্গে যোগাযোগ করি, তার সঙ্গে যখন আমরা কথা বলি, তিনি তখন একটাই কথা বলছেন যে দেখতে হবে কিভাবে সিবিআই কেস সাজিয়েছে। এবং তিনি বিশ্বাস করেন যে, তিনি আশা রাখেন যে কোথাও কোনো ফাঁক ফোকর থাকবে না, যারা বা যে দোষী তাদের দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে। দেখুন, দুটো অধ্যায় এর মধ্যে রয়েছে। এই যে আমরা বিভিন্ন রকম আলোচনা করছিলাম, বিভিন্ন রকম রিপোর্ট দেখছিলাম, তো এমনিতে আমরা ভারতবর্ষের আইন জানি যে প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ বিয়ন্ড অল রিজনেবল ডাউট, এবং সেটাই কিন্তু আইন, এবং সেটাই করে এসছে। সিবিআই তদন্ত করেছেন, সিবিআইয়ের আইনজীবী এটাকে প্রমাণ করার চেষ্টা করেছেন, সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে প্রসিকিউশনের তরফ থেকে। এবার এইগুলো করতে গিয়ে যখন রিজনেবল ডাউট, ওই বলছিলাম বিয়ন্ড অল রিজনেবল ডাউট, এই রিজনেবল ডাউট কথাটার মানে কি? মানেটা হচ্ছে যে একজন ম্যান অফ অর্ডিনারি প্রুডেন্স, অর্থাৎ সাধারণ মানুষ যেগুলোকে নিয়ে সন্দিহান হতে পারেন, সেই জিনিসগুলো যদি সামনে চলে আসে বিচার প্রক্রিয়ার, এবং সেইগুলো যদি ধরে নেওয়া হয় যে এই ভদ্রলোক অপরাধটা করেছেন কি,
এইরকম যদি একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসে তাহলে বেনিফিট অফ ডাউট অলওয়েজ গোজ টু দ্য অ্যাকিউজড। এটাই কিন্তু ভারতবর্ষের আইন। এবার এই প্রশ্নগুলো কিভাবে দূরীকরণ হয়েছে সিবিআইয়ের তরফ থেকে, এইটা খুব ইম্পর্ট্যান্ট। মানে এটা ইম্পর্ট্যান্ট কেন, এই প্রশ্নগুলো যদি দূরীকরণ না হয়ে থাকে তাহলে কিন্তু এটা ফ্যাটাল হতে চলেছে, এবং সেখানে ভারতবর্ষের আইন অনুযায়ী ওনাকে কিন্তু আসামি পক্ষর তরফেই কিন্তু এই বিষয়গুলো চলে যাবে। আমার দৃঢ় ধারণা যে নিশ্চয়ই সিবিআই তরফের আইনজীবী এগুলোকে ডাউট ক্লিয়ার করেছেন। আমি রায়টার দিকে তাকিয়ে আছি একজন আইনের ছাত্র হিসেবে। নিশ্চয়ই এটা একটা সমাজ সচেতনমূলক, সমাজে এই মুহূর্তে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মামলা, সেটা যেমন বিষয়, তার সাথে আইনের ছাত্র হিসেবে এটাও বিষয় যে এত সন্দেহ, অভিযোগকারী ওনাদের তরফ থেকে সন্দেহ, সামাজিক সন্দেহ, বিভিন্ন জায়গায় সন্দেহ, এই সন্দেহ যদি আদৌ পার্টিনেন্ট হয়ে থাকে, যেমন এই সিএফএসএল নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, পিও প্লেস অফ অকারেন্স নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, এইগুলো যদি পার্টিনেন্ট হয়ে থাকে, অর্থাৎ এগুলো যদি সত্যি আইনি সন্দেহ হয়ে থাকে, তাহলে আদালতের কাছে কি কতটা গ্রহণযোগ্যতা পাবে, এইটা আমার কাছে খুব পার্টিনেন্ট লাগছে, ইম্পর্টেন্ট লাগছে। আমি তাকিয়ে আছি 18 তারিখের রায়ের দিকে। তো এবার দেখা যাক, আইনের সঙ্গে যারা রয়েছেন তারাও নজরে রেখেছেন, আমরাও নজরে রেখেছি, রায় কি হয়। আর জি করের রায় ঘোষণা 18 তারিখ, 18ই জানুয়ারি শনিবার।